বুলবুল ওসমানের লেখা বাংলাদেশের নদী থেকে পড়ছি। আমি বসে বসে তাই ভাবি, নদী কোথা হতে এলো নাবি, কোথায় পাহাড় সে কোনখানে, তাহার নাম কি কেহই জানে। কবিতার এই অংশটি রবীন্দ্রনাথ ঠাকুরের নদী কবিতার। রবীন্দ্রনাথের এই কবিতা নদীর পুরো জন্মকথা বলে দিয়েছে। যে কেউ এই কবিতা পড়লে তারা নদীর কথা পড়বার দরকার নেই। কবি খুঁটিয়ে খুঁটিয়ে সব কিছু দেখেছেন। নদী কেমন করে নিঝুম পাহাড়ি এলাকা থেকে বেরিয়ে এঁকে বেঁকে সমতলে নামে, তারপর সমতলের মধ্য দিয়ে সমুদ্রে গিয়ে পড়ে। ব্যাস, নদীর চলা শেষ। এখানে নদী সারাদিন সাগরের সঙ্গে খেলা করবে। সাগর তাকে ফেনার কাপড়ে ঢেকে ঢেউয়ের দোলায় রেখে গান শোনাবে। সব নদী জন্ম নেয় পাহাড়ি অঞ্চলে। এমনটা কেন হয়? নদী হবার কারণ হলো বৃষ্টি ও বরফ গলা জল। পাহাড় পর্বতের চূড়োয় বরফ জল জমে থাকে। সেই বরফ গরমকালে গলতে শুরু করে। তাছাড়া পাহাড়ের ওপর হয় বৃষ্টি। এই সব জলের অনেকটাই মাটির নিচে যায়। সেটা এক জায়গা দিয়ে আবার ঝর্ণা হয়ে বেরিয়ে আসে। পাহাড়ি অঞ্চলে নদী থাকে শীর্ণ, তারপর সমতলে পড়ে মাটি ভেঙে খাত বা গর্ত করে এগোতে থাকে। পাহাড় থেকে নেমে আসা জলের ধারা ও তার রাস্তাই হলো নদী। পাহাড়ি অঞ্চলে নদী শীর্ণ থাকে কারণ পাথুরে জায়গা, আর সমতলের মাটি নরম। তাই স্রোতের ধাক্কায় মাটি ভাঙতে থাকে, খাত চওড়া হয়। সমুদ্রের কাছে গিয়ে এই খাত হয়ে যায় অনেক বড়। জলের ধর্ম নিচের দিকে গড়িয়ে যাওয়া। নদী তাই পাহাড়ের উঁচু জায়গা থেকে সমুদ্র যেতে বাধ্য। সমুদ্র হলো ভূমিতল থেকে নিচু জায়গা, তাই নদী সমুদ্রে গিয়ে মেশে। এখানেই তার চলা শেষ। সমুদ্রের জল দিয়ে নদী তৈরি, তাই আবার সমুদ্রেই ফিরে যায়। যাবার সময় পৃথিবীর উপর ভাগের নুন ধুয়ে নিয়ে যায়। এই নুন সমুদ্রের জলকে লোনা করে তোলে। সমুদ্রের জল বাষ্প হয়ে মেঘে থাকে নুন, মেঘে নুন থাকে না, তাই বৃষ্টি নোনা নয়। নদীর জলে সামান্য যে নুন থাকে তা গিয়ে পড়ে সমুদ্রে, এবং এইভাবে জমতে জমতে সমুদ্রের জলে নুনের ভাগ বেড়েই চলেছে। পৃথিবীর সব বড় বড় সভ্যতা নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে। বাংলায় নদী বললে ধরা হয় স্ত্রীলিঙ্গ, পুরুষ হলে হয় নদ, যেমন নীল নদ, ব্রহ্মপুত্র নদ ইত্যাদি। বাংলাদেশ প্রায় 55,000 বর্গমাইলের দেশ, কিন্তু এর ওপর দিয়ে বয়ে চলেছে অসংখ্য নদ নদী। তাই বাংলাদেশকে বলা হয় নদীমাতৃক দেশ। ছোট বড় মিলিয়ে বাংলাদেশে নদীর সংখ্যা প্রায় 230, আর এইসব নদীর দৈর্ঘ্য যোগ করলে হবে প্রায় 15,000 মাইল। বাংলাদেশের সব নদী উত্তর থেকে দক্ষিণে প্রবাহিত। বাংলাদেশের প্রধান নদী 3টি: পদ্মা, মেঘনা এবং যমুনা। পণ্ডিতদের মতে গঙ্গা ও ব্রহ্মপুত্র সৃষ্টি হয় 10 লক্ষ বছর আগে, এবং আগে এরা বঙ্গোপসাগরে না পড়ে পড়তো আরব সাগরে। এরা মিশেছিল সিন্ধু নদের সঙ্গে। প্রকৃতিতে সবসময় নানা রকম ওলটপালট ঘটে চলেছে, যার ফলে গঙ্গা আর ব্রহ্মপুত্র আজ বাংলাদেশের নদী। এরা যদি আমাদের দেশের উপর দিয়ে বঙ্গোপসাগরে না পড়তো, তাহলে আমাদের দেশের প্রকৃতি ও মানচিত্র যেত পাল্টে। গঙ্গা বা ব্রহ্মপুত্রকে বাদ দিলে আমাদের গর্ব করার মতন নদী আর থাকতো কোথায়? কারণ গঙ্গা ও ব্রহ্মপুত্র পৃথিবীর সবচেয়ে বড় নদীগুলোর মধ্যে পড়ে। যদিও এদের বেশিরভাগ হলো তিব্বত, নেপাল ও ভারতবর্ষে, তবু শেষের দিকের বিশালতা নিয়ে এরা বাংলাদেশের মধ্য দিয়ে সাগরে পড়েছে। তাই এইসব নদী আমাদের গর্বের জিনিস। সমগ্র হিমালয় অঞ্চলের বৃষ্টি ও তুষার গলার জল গঙ্গা, ব্রহ্মপুত্র ও মেঘনার খাদ দিয়ে এগিয়ে পড়েছে সমুদ্রে। বাংলাদেশেও তো কম বৃষ্টিপাত হয় না। বছরে গড় বৃষ্টিপাত প্রায় 75 ইঞ্চি। তাছাড়া পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় যেখানে, সেই চেরাপুঞ্জি আমাদের দেশের উত্তর পূর্ব ভাগ থেকে খুব দূরে নয়। সেই বৃষ্টির জলও যায় আমাদের নদী দিয়ে। তাই বাংলাদেশে এত নদী, এত জল ও জলাভূমি। গঙ্গা বা পদ্মা। আমরা যাকে পদ্মা বলে জানি তার আসল নাম হলো গঙ্গা। কলকাতার পাশ দিয়ে গঙ্গা ভাগীরথী নামে বঙ্গোপসাগরে পড়েছে। ইংরেজরা আবার এর নাম দিয়েছে হুগলি নদী। ঐতিহাসিকরা অনেকে মনে করেন গঙ্গার আসল ধারা এটি, কিন্তু ভূগোলবিদদের মতে গঙ্গার আসল ধারা পদ্মা, আর ভাগীরথী বা হুগলি নদীর শাখা নদী। ভাগীরথী বা হুগলি নদী হচ্ছে গঙ্গার শাখা নদী।
গঙ্গার উৎপত্তি হিমালয় পর্বতমালার কুমায়ুন পাহাড়ে। এখানে একটি জায়গার নাম তেহরি গাহওয়াল, তার কাছে আছে একটা পাহাড় নাম গোমুখী, মানে পাহাড়টা দেখতে গরুর মুখের মতো। ওখান থেকে উৎপত্তি হয়ে গঙ্গা পড়ে একটি হ্রদে, যার নাম গাঙ্গোত্রী। এই গাঙ্গোত্রী হ্রদ থেকে গঙ্গা বেরিয়ে এসেছে। গঙ্গা পৃথিবীর বড় বড় নদীর মধ্যে একটি। ভারতে গঙ্গা প্রায় 1500 মাইল, আর বাংলাদেশে মেঘনা পর্যন্ত আরও 1500 মাইল, আরও 150 মাইল। এরপর গঙ্গা বা পদ্মা, ব্রহ্মপুত্র ও মেঘনার মিলিত স্রোত মেঘনা নামে পড়েছে বঙ্গোপসাগরে। পদ্মা খুব বেশি পাড় ভাঙে, বিশেষ করে 1914 সাল থেকে মুন্সিগঞ্জ অঞ্চলের অনেক জায়গা ভাঙতে শুরু করে আর ক্রমশ পূব দিকে এগোতে থাকে। এর ফলে অনেক বড় বড় দালান কোঠা পদ্মায় হারিয়ে গেছে। এইসব কারণে পদ্মার আরেক নাম কীর্তিনাশা। এদিকে পাড় ভাঙার ফলে ওদিকে ফরিদপুরের বড় বড় সব চর যাচ্ছে। নদীর নিয়মই হলো অমন, একদিক ভাঙে অপর দিক গড়ে। যেদিকে স্রোতের চাপ পড়ে সেদিকে ভাঙে, তখন উল্টো দিকে চাপ কম হয়, ফলে বালি আর মাটি ওদিকে জমতে থাকে, চর পড়ে। বর্তমান মাদারীপুর জেলায় ভাঙা গড়াটা চলছে সবচেয়ে বেশি। বাংলাদেশে এই গজিয়ে ওঠা চর দখল নিয়ে মারামারি একটা নিত্যকার ঘটনা। কবি জসিমউদ্দিন তার নকশিকাঁথার মাঠে এই কাহিনী বর্ণনা করেছেন। তাছাড়া চর নিয়ে আছে তার অসংখ্য কবিতা। গঙ্গা বা পদ্মা আমাদের বাংলাদেশের জন্য একটা বড় আশীর্বাদ। গঙ্গা হিমালয়ের পার্বত্য অঞ্চল থেকে শুরু করে সারা ভারতবর্ষ ঘুরে বালি আর পলিমাটি বয়ে আনে। বাংলাদেশের পুরো দক্ষিণ দিকে এই পলিমাটি দিয়েই তৈরি হয়েছে, তাই এই অঞ্চলকে বলে গাঙ্গেয় বদ্বীপ বা গঙ্গার তৈরি বদ্বীপ। এই এলাকার মোট আয়তন প্রায় 25,000 বর্গমাইল, আর এর শতকরা 80% পড়েছে বাংলাদেশে, বাকিটা পশ্চিমবঙ্গে। এই কাজ যে থেমে গেছে তা নয়, নিয়ত চলছে। শুধু গঙ্গা নয়, মেঘনা যমুনাও পলি বালি বয়ে আনছে। তৈরি হচ্ছে বঙ্গোপসাগরের নতুন জমি। এই নতুন জেগে ওঠা জায়গার নাম দেওয়া হয়েছে নিঝুম দ্বীপ। এই দ্বীপ এখন আর নিঝুম নেই, এখানে এখন লোকজন বসবাস শুরু করেছে, বনাঞ্চল গড়ে তোলা হচ্ছে। এইসব নদী বছরে প্রায় 114 কোটি টন পলি আর বালি বয়ে নিয়ে ফেলে সাগরে। ফলে সমুদ্রে জমি উঠছে এবং বাংলাদেশ দিন দিন বড় হচ্ছে। এর অবশ্য ঝামেলাও কম নয়। পলির জন্য নদীর মুখ বন্ধ হয়ে যাওয়ায় জল নিকাশে বাধা পড়ে, ফলে বন্যার সম্ভাবনা বেড়ে যাচ্ছে এবং দেখা যাচ্ছে বন্যা হলে অনেক দিন ধরে জল জমে থাকে, নামতে চায় না। তাই নদীর মুখ কেটে বাংলাদেশকে বন্যার হাত থেকে বাঁচাতে হবে। নদীর স্রোত কমে গেলে সমুদ্রের নোনা জল এগিয়ে আসে। নোনা জলের জন্য ফসলের ক্ষতি হয়, পাকা বাড়ি পর্যন্ত নোনা লেগে নষ্ট হয়ে যায়, গাছপালা কমে যেতে থাকে। এসব কারণে নদীর জল যাতে ভালোভাবে সমুদ্রে গিয়ে পড়তে পারে তার ব্যবস্থা করতে হয়। পদ্মা রাজশাহীর কাছে বাংলাদেশ ও ভারতবর্ষের মধ্যে আন্তর্জাতিক সীমান্ত হিসেবে প্রায় 90 মাইল। তারপর কুষ্টিয়ার উত্তর পশ্চিম কোণে বাংলাদেশে প্রবেশ করেছে। পদ্মার তীরে গোয়ালন্দ একসময় ছিল বিখ্যাত নদীবন্দর ও ঘাট। বর্তমানে চর পড়ে গোয়ালন্দ ঘাট দৌলতদিয়ায় সরে গেছে এবং গোয়ালন্দের গুরুত্ব কমে গেছে। লৌহজং পদ্মার তীরে আরেকটি বন্দর। এছাড়া ভাগ্যকুল নামে আরও একটি নদী ঘাট আছে। এটি হচ্ছে বিক্রমপুরে, বর্তমান মুন্সিগঞ্জে। পদ্মার শাখা নদী। পদ্মার বাঁ তীরে অর্থাৎ উত্তরবঙ্গে শাখা নদী হলো বড়াল। বড়াল চরঘাট থেকে বেরিয়ে গিয়ে পড়ে চলনবিলে, তারপর চলনবিল থেকে যমুনায়। পদ্মার ডান তীরের সবচেয়ে পশ্চিমে শাখা নদী হলো মাথাভাঙা, একেবারে কুষ্টিয়া মুর্শিদাবাদ সীমান্তে। মাথাভাঙা একসময় দুরন্ত নদী ছিল, এখন আর তেমন তেজ নেই, শুকনো দিনে প্রায় জলাভূমির মতো। একই নদী কিন্তু নামের শেষ নেই, এক এক অঞ্চলে এক এক রকম নাম। পদ্মার অন্যতম শাখা নদী গড়াই এমনি এক নদী। গড়াই কুষ্টিয়ার পাশ দিয়ে বয়ে গেছে। এই গড়াইয়ের একটি শাখা কালীগঙ্গার বাঁধ দিয়ে করা হয়েছে গঙ্গা কপোতাক্ষ প্রকল্প। এটা একটা সেচ প্রকল্প, যার ফলে অনেক জমিতে জল নিয়ে গিয়ে চাষ করা হয়। এই গড়াই মাগুরার মোহাম্মদপুরের কাছে নাম নিয়েছে মধুমতি। মোল্লারহাট উপজেলার কাছে এই মধুমতির নাম হয়েছে বালেশ্বর। বালেশ্বর আবার সুন্দরবনে পৌঁছে হরিণঘাটা নামে পড়েছে বঙ্গোপসাগরে। পদ্মার অন্যতম শাখা নদী হলো আড়িয়াল খাঁ।
একসময় এর মধ্য দিয়ে পদ্মার বিপুল জলরাশি বয়ে যেত। এখন নদীমুখ ভরাট হয়ে এর জোর কমে গেছে। আড়িয়ালখা, বরিশাল ও পটুয়াখালীর মধ্য দিয়ে পড়েছে সাগরে। এইসব শাখা নদীর আরও যে কত শাখা প্রশাখা আছে বলে ফুরোনো যাবে না। এইসব শাখা প্রশাখা সারা দক্ষিণ বাংলায় জালের মতন বুনট হয়ে রয়েছে। সারা অঞ্চলের বৃষ্টির জলের নিকাশ করছে এইসব নদী। তাছাড়া এইসব নদী যাতায়াতের একটা মস্ত সুবিধা করে দিয়েছে। পদ্মার ডান তীরের শাখা নদীগুলো সব উত্তর দিক থেকে দক্ষিণে বয়ে চলেছে, আর এইসব নদীর অনেক শাখা প্রশাখা পূব পশ্চিমে গিয়ে এদের মধ্যে যোগাযোগ ঘটিয়েছে, ফলে যোগাযোগের হয়েছে খুব সুবিধে। পদ্মার তৈরি চরাঞ্চলে ধান তো হয়ই, এছাড়া খুব ভালো করে ফলে তরমুজ, শশা, ফুটি বা বাঙ্গি, কুমড়ো, চিনেবাদাম ইত্যাদি। এগুলোও কম অর্থকরী ফসল নয়। দক্ষিণ বাংলায় বিশেষ যেসব নদীর নাম শোনা যায় এদের মধ্যে আছে ভৈরব, রূপসা, পশুর, চিত্রা, কুমার, মঙ্গলা, কপোতাক্ষ, কীর্তনখোলা, আগুনমুখা ইত্যাদি। এদের মধ্যে মঙ্গলা নদীর তীরে চালনা বন্দর ছিল বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বন্দর। বর্তমানে চালনা থেকে বন্দর সরে গেছে মংলায়। এখানে বড় বড় সমুদ্রগামী সব জাহাজ ফেরে, এমনকি মংলা থেকে হয়তো আরও দক্ষিণে সরিয়ে নিতে হবে এই বন্দরকে পলি পড়বার কারণে। ব্রহ্মপুত্র বা যমুনা পৃথিবীর অন্যতম বৃহত্তম নদ নদীর মধ্যে ব্রহ্মপুত্র একটি। এর দৈর্ঘ্য প্রায় 1800 মাইল। তিব্বতে প্রায় 900, ভারতবর্ষে 500 আর বাকি 400 মাইল বাংলাদেশে। ব্রহ্মপুত্রের তিব্বতী নাম হলো সাংপো। এই নদী হিমালয়ের পূর্ব প্রান্তে একটা ফাঁক দিয়ে নিচে নেমে এসে আসামের শেষ মাথায় পৌঁছে নাম নেয় ডিহিং। এখান থেকে যখন খোলা জায়গায় এসে পড়ে নাম হয় ব্রহ্মপুত্র। ব্রহ্মকুণ্ড বা পরশুরাম হিন্দুদের তীর্থস্থান। এটি আসামের শদিয়া জেলার পাহাড়ে অবস্থিত। এই জায়গা খুবই দুর্গম এবং এখানে হিংস্র আবর জাতির বাস। পরে জানা গেল এ নদের আরম্ভ আবরদের দেশে নয়, আরও পশ্চিমে। কিন্তু দেখতে যাবে কে? আবররা তাদের এলাকায় কাউকে ঢুকতে দেয় না। আর ওধারে তিব্বতীরা তো এ ব্যাপারে আরও কড়া। 1878 সালে ইংরেজ সরকার ব্রহ্মপুত্রের উৎস খোঁজার ব্যবস্থা নেয়। দার্জিলিংয়ে এক পাহাড়ি দর্জি ছিল, তার নাম ছিল কিনথাপ। তাকে তারা এই কাজে নিয়োগ করে। তাকে সব কিছু শিখিয়ে পড়িয়ে ছদ্মবেশে পাঠানো হলো আবর মুলুকে। সেখানে সে অনেক বিপদে পড়ে, তারপর খবর নিয়ে ফিরে আসে। লোকটি ছিল খুব বুদ্ধিমান আর সাহসী। তাকে আবার পাঠানো হয়। এবার যেতে হবে তিব্বতে। এক চীনা তীর্থযাত্রীর সঙ্গে যায় বলে তিব্বতীরা তাকে সন্দেহ করেনি। কিন্তু একদিন তার সঙ্গী তাকে 50 টাকায় দাস হিসেবে বিক্রি করে দেয়। অনেক কষ্টে লোকটি পালিয়ে আসে 3 বছর পরে। আর তার কাছ থেকে জানা গেল যে সে নিজ চোখে দেখে এসেছে সাংপো আর ব্রহ্মপুত্র একই নদ, দু জায়গায় দুই রকমের নাম। ব্রহ্মপুত্র বা সাংপো ঠিক কোন জায়গা থেকে বেরিয়েছে তা কিনথাপ দেখে আসতে পারেনি। পরে জানা যায় তিব্বতে মানস সরোবরের কাছাকাছি এক জায়গা থেকে বরফ গলা জল থেকে সাংপো নদী বেরিয়েছে। ভারতে প্রবেশ করার পর ব্রহ্মপুত্রের প্রথম শহর হলো শদিয়া। তারপর পশ্চিমে যাবার পথে পড়ে ডিব্রুগড়, তেজপুর, গুয়াহাটি, গোয়ালপাড়া ও ধুবড়ি। এরপর গারো পাহাড়ের পাশ দিয়ে এই নদ প্রবেশ করেছে বাংলাদেশের ময়মনসিংহ জেলায়। ব্রহ্মপুত্র চওড়ায় পৃথিবীর অন্যতম বৃহত্তম নদ। কুড়িগ্রামের পূবে এই নদ প্রায় 7 মাইল চওড়া। আজকে ব্রহ্মপুত্রের যে অংশ যমুনা নামে বাংলাদেশে পরিচিত তা কিন্তু 1787 সালের আগে ছিল না। ওই বছর এক ভয়াবহ বন্যা ও ভূমিকম্প হয়। ফলে ব্রহ্মপুত্র পুরাতন খাত ছেড়ে এই নতুন খাত তৈরি করে। পুরাতন ধারা পুরাতন ব্রহ্মপুত্র নামে ময়মনসিংহ দিয়ে ভৈরবের কাছে পড়েছে মেঘনায়। আর নতুন অংশ হলো যমুনা। আজ এটাই মূল ব্রহ্মপুত্র। যেদিন এই ভয়ঙ্কর বন্যা আসে তা ছিল 1787 খ্রিস্টাব্দের আগস্ট মাসের 27 তারিখ। প্রবল বন্যার ঢলে রংপুরের প্রায় 6 ভাগের 1 ভাগ লোক মারা যায়। এই নতুন খাত তৈরির পর পুরাতন ব্রহ্মপুত্র ক্রমশ শীর্ণ হয়ে পড়ে। স্রোতের জোর কমে যায়। অনেক চর তৈরি করে পুরাতন ব্রহ্মপুত্র তার অতীত স্মৃতি এখনও বহন করে চলেছে। যমুনা গোয়ালন্দে পদ্মার সঙ্গে মেশার আগে এতে যেসব নদী পড়ে তার মধ্যে ডান তীরে বড়াল, আত্রাই ও হুড়াসাগর। বাঁ তীরে শাখা নদী পুরাতন ব্রহ্মপুত্র ও ধলেশ্বরী।
এদের মধ্যে ধলেশ্বরী বেশ গুরুত্বপূর্ণ। এই নদী থেকে তৈরি হয়েছে বুড়িগঙ্গা, আর এই বুড়িগঙ্গার পাড়ে বাংলাদেশের রাজধানী ঢাকা অবস্থিত। ধলেশ্বরী প্রায় 100 মাইল লম্বা নদী, আর বুড়িগঙ্গা 26 মাইল দীর্ঘ। মোগল আমলে 1645 খ্রিস্টাব্দে বুড়িগঙ্গার উপর সেতু তৈরি হয়। আজও সেই জায়গাটা পাগলার পুল নামে পুরনো স্মৃতি নিয়ে টিকে আছে। বুড়িগঙ্গা ছোট নদী হলে কি হবে? রাজধানীর সঙ্গে নারায়ণগঞ্জ, চাঁদপুর, বরিশাল, পটুয়াখালী ও খুলনার সঙ্গে যোগাযোগে খুবই সাহায্য করেছে। নারায়ণগঞ্জ নদীবন্দর হিসেবে সবচেয়ে বড়, ঢাকার কাছে বলে এর গুরুত্ব খুব বেশি। তিস্তা। উত্তরবঙ্গে বেশ কয়েকটি বড় নদী আছে যারা গঙ্গা ও ব্রহ্মপুত্রে পড়েছে। এদের মধ্যে প্রধান হল তিস্তা, যা সংস্কৃত শব্দ ত্রিস্রোতার অপভ্রংশ। তিস্তার জন্য রংপুরে প্রায়ই প্রবল বন্যা হয়ে থাকে। তিস্তা চিলমারির দক্ষিণে ব্রহ্মপুত্রে পড়েছে। ঘাঘট নদী তিস্তার শাখা। রংপুর ও গাইবান্ধা শহরের পাশ দিয়ে বয়ে ফুলছড়ি ঘাটের কয়েক মাইল উত্তরে ব্রহ্মপুত্রে পড়েছে। ধবলা, দুধকুমার। তিস্তার সমান্তরালভাবে কিছু উত্তর দিয়ে এই দুটি নদী মিলিতভাবে বয়ে গেছে এবং পড়েছে ব্রহ্মপুত্রে। ধবলার উপর দিকের অংশের নাম জলঢাকা বা সিদ্ধিমারি। রংপুরে এতে আরেকটি ছোট নদী এসে মিশেছে, নাম নীলকুমার। এই নীলকুমার একসময় বেশ বড় নদী ছিল। করতোয়া আসলে ছিল তিস্তার প্রধান ধারা। পরে তিস্তা খাত বদল করায় করতোয়া শীর্ণ হয়ে পড়ে এবং গুরুত্ব হারায়। জলপাইগুড়ির বৈকুণ্ঠপুরে করতোয়ার জন্ম। এই নদী বেশ জটিল। দিনাজপুর, রংপুর, বগুড়ায় এর ধারা বয়ে চলেছে, কিন্তু খুব কম জলের মধ্য দিয়ে প্রবাহিত হয়। ছোট যমুনা। রংপুর ও বগুড়ার করতোয়ার পশ্চিমে একটি ছোট নদী, নাম যমুনা। বড় যমুনা থেকে পার্থক্য করার জন্য এই নাম। এই নদী জলপাইগুড়ি থেকে বেরিয়ে দিনাজপুর ও বগুড়ার মধ্য দিয়ে রাজশাহীতে আত্রাইয়ে এসে পড়েছে। আত্রাই দিনাজপুরের করতোয়া খানসামা উপজেলার কাছে নাম বদল করে হয়েছে আত্রাই। চিরি বন্দরের উত্তর পশ্চিমে আত্রাই দুভাগ হয়ে যায় এবং দক্ষিণ পশ্চিমে গিয়ে আবার এক হয়। এর পশ্চিম শাখার নাম গাবুর আর পূবের শাখা কঙ্কর। আত্রাইয়ে অনেক ছোট ছোট নদী এসে মিশেছে। আত্রাইয়ের বড়াল, হুলবেগর এইসব মিলে নাম হয়েছে হুড়াসাগর। এই হুড়াসাগর পড়েছে যমুনায়। মহাভারতেও এই আত্রাই নদীর উল্লেখ আছে। আগে আত্রাই পড়ত পদ্মায়, পরে 1787 বন্যায় খাত বদলে গিয়ে পড়ে যমুনায়। মহানন্দা। এই নদীটি উত্তরবঙ্গের অন্যতম প্রধান নদী, যা পদ্মায় পড়েছে। দার্জিলিংয়ের মহালদিরম অঞ্চলের কাছে এর উদ্ভব। তারপর তেঁতুলিয়া থানার পশ্চিমে ভারত বাংলাদেশ সীমান্ত হিসেবে এই নদী কাজ করছে। পরে চাঁপাইনবাবগঞ্জ শহরের পাশ দিয়ে পড়েছে পদ্মায়। রোহনপুরের দক্ষিণে এই নদীতে আরেকটি নদী এসে মিশেছে, নাম পুনর্ভবা। এটিও নামী নদী, আর আছে টঙ্গন, কুলিক ও নাগর। বাঙালি। নদীর নাম বাঙালি, ভাবতেও অবাক লাগে। এটা রংপুরের ঘাঘট নদীর পাড়ে। মেঘনা। বাংলাদেশের বৃহত্তম নদীর মধ্যে মেঘনা অন্যতম। মেঘনার সঙ্গে অবশ্য সুরমা নদীর উল্লেখ করতে হয়। মেঘনায় যুক্ত হবার আগে সুরমাও বেশ নামী নদী। সুরমা নদীর আদি নাম হলো বরাক নদী। এই নদী নাগা মণিপুর পাহাড়ি অঞ্চলে উৎপত্তি হয়ে আসামের কাছাড় জেলায় দুভাগ হয়ে যায়। উত্তরের শাখা হলো সুরমা, যা সিলেট শহরের পাশ দিয়ে বয়ে চলেছে। মদনার কাছে সুরমা বরাকের বাকি শাখা কুশিয়ারার সঙ্গে মেশে। এই মিলিত ধারায় মেঘালয়, শিলং ও ত্রিপুরার আরও বেশ কিছু পাহাড়ি নদী মেশে। এই মিলিত ধারা সুরমা কুলিয়াচরের কাছে মেঘনার সঙ্গে মিলিত হয়। মেঘনার দুটো অংশ। কুলিয়াচর থেকে সাইটনল পর্যন্ত উপর মেঘনা তুলনামূলকভাবে শীর্ণ নদী, আর নিম্ন মেঘনা মানে সাইটনল থেকে বাকি অংশ পৃথিবীর সবচেয়ে বড় নদীর মধ্যে একটা, কারণ এর মধ্যে তখন পদ্মা, যমুনা এসে মিশেছে। তাছাড়া ভৈরব বাজারের কাছে পুরাতন ব্রহ্মপুত্র এর সঙ্গে মিশেছে। ধলেশ্বরী যেখানে মেঘনার সঙ্গে মিশেছে সেখানে জলের রং দুরকম। ধলেশ্বরীর জল ঘোলা, আর মেঘনার নীলাভ সবুজ জল। অনেক দূর পর্যন্ত এই পাশাপাশি জলের অবস্থান দেখা যায়। মজার জিনিস হিসেবে মাঝিরা লোককে এটা দেখায়। নদী হিসেবে মেঘনা পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টির জল বহন করে, কারণ সুরমা, কুশিয়ারা, খাসিয়া, জয়ন্তিয়া পাহাড়, শিলং
অধিত্যক্কা এবং চেরাপুঞ্জির বৃষ্টির জল বহন করে আনছে। এই বৃষ্টির জলের জন্য সিলেটে বড় বড় বিল বা হাওর তৈরি হয়েছে। পাহাড়ের জল যখন হু হু করে নেমে আসে তখন নদী তা বহন করে কুলিয়ে উঠতে পারে না, তাই নিচু জায়গায় সব জল জমে তৈরি হয়েছে হাওর। চেরাপুঞ্জিতে কীরকম বৃষ্টি হয় তার একটা হিসেব দেওয়া যেতে পারে। এখানে বছরে গড় বৃষ্টিপাত 150 থেকে 500 ইঞ্চি। শোনা যায় 1861 খ্রিস্টাব্দে 905 ইঞ্চি বৃষ্টি হয়েছিল। এর মধ্যে শুধু জুন জুলাই মাসে বৃষ্টি হয় 503 ইঞ্চি। এই কারণে মেঘনা খুব গভীর আর খরস্রোতা নদী। বর্ষার স্রোতের বিরুদ্ধে বড় নৌকো বেয়ে যেতে খুব অসুবিধা, এপার ওপার দেখা যায় না। মেঘনায় আরেকটা দেখার মতো জিনিস হলো বান ডাকা। জোয়ারের সময় জল যখন ফুলে ফেপে ছুটতে থাকে তা দেখার মতন, যেন ফনা তোলা কেউটে। এই বান ডাকা জলোচ্ছ্বাসের সময় প্রায় 10 থেকে 12 ফুট পর্যন্ত উঁচু হয়, কখনো 15 ফুট পর্যন্তও ওঠে। ধলেশ্বরী আর মেঘনার মিলনের জায়গায় যেমন জল দুরকম থাকে, মিল হয় না, তেমনি দেখা যায় চাঁদপুরের কাছে, যখন পদ্মা যমুনার স্রোত মিশেছে মেঘনার সঙ্গে। চাঁদপুর নদীবন্দর হিসেবে বাংলাদেশের একটি উল্লেখযোগ্য জায়গা। এখানকার ইলিশ বিখ্যাত। এইসব নদী ছাড়াও বাংলাদেশের দক্ষিণ পূর্ব দিক দিয়ে বেশ কিছু পাহাড়ি নদী আছে। এই নদীগুলো চট্টগ্রাম অঞ্চলে অবস্থিত। এরা লুসাই, ত্রিপুরা ও পার্বত্য চট্টগ্রামের জল নিয়ে পড়েছে বঙ্গোপসাগরে। এদের মধ্যে নাম করতে হয় ফেনী, কর্ণফুলী, সাঙ্গু ও মাতামুহুরীর। কর্ণফুলী যেসব নদীর নাম করা হলো, এদের মধ্যে সবচেয়ে নামী নদী কর্ণফুলী। কয়েকটি কারণে এই নদী বিখ্যাত। তাই এই নদীর মুখে রয়েছে বাংলাদেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রাম। তাছাড়া কাপ্তাইয়ের কাছে এই নদীর ওপর বাঁধ দিয়ে তৈরি করা হয়েছে কাপ্তাই জলবিদ্যুৎ প্রকল্প। এটি বাংলাদেশের প্রধান বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। ঢাকা মহানগরী এর সঙ্গে যুক্ত। নদীর ওপর বাঁধ দেবার ফলে সৃষ্টি হয়েছে কাপ্তাই হ্রদ। এই হ্রদ প্রায় 300 বর্গমাইল এলাকা জুড়ে। রাঙামাটি শহর এই হ্রদের তীরে একটি অন্যতম প্রধান পর্যটক কেন্দ্র। খুবই মনোরম জায়গা, নৌবিহারের জন্য অপূর্ব। এই নদীর পাড়ে চন্দ্রঘোনায় বাংলাদেশের বৃহত্তম কাগজের কল কর্ণফুলী কাগজের কল অবস্থিত। এই নদী দিয়ে পার্বত্য চট্টগ্রামের বনজ সম্পদ আহরণ করে আনা হয়। এসব নানা কারণে এই নদী আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। কর্ণফুলী লুসাই পাহাড়ে লুগলেহ অঞ্চল থেকে বেরিয়ে দেমাগিরি, বরকল, রাঙামাটি ঘুরে চন্দ্রঘোনার কাছে চট্টগ্রাম সমতলে পড়ে। তারপর চট্টগ্রাম শহর থেকে 11 মাইল পর মেশে বঙ্গোপসাগরে। এর দৈর্ঘ্য প্রায় 170 মাইল। পার্বত্য চট্টগ্রামে আদিবাসী মারমারা কর্ণফুলীকে বলে কিনসা খিয়ং। চট্টগ্রাম শহর এই নদীর পাড়ে অবস্থিত। এই নদীর ওপর 2টি সেতু আছে, আরও একটি সেতু নির্মাণের অপেক্ষায়। এই নদীর পাড়ে কালুরঘাট, সদরঘাট, মাঝির ঘাট, ডাবলমুরিং বিখ্যাত সব ঘাট ও বন্দর। মোহনায় অবস্থিত পতেঙ্গা শহরবাসীর বেড়াবার চমৎকার জায়গা। সাঙ্গু বা শঙ্খ এই নদীটি পার্বত্য চট্টগ্রামের বনাঞ্চল থেকে বেরিয়েছে। কর্ণফুলীর মোহনার 10 মাইল দক্ষিণে পড়ে সাগরে। মারমা উপজাতিরা এর বিভিন্ন অংশকে নানা নামে ডাকে। যেমন প্রথম দিকে এর নাম শাবক খিয়ং, মধ্যের নাম বিগর খিয়ং। এই নদীর উপরের অংশে 2টো জলপ্রপাত আছে, মাতামুহুরী বা মাতামুহুরী। সাঙ্গু নদীর দক্ষিণে আছে মাতামুহুরী বা মারমারা যাকে বলে মুড়ি খিয়ং। বর্ষাকালে এই নদীতে চলে বড় নৌকো, এমনকি ছোট লঞ্চ। চিরিঙ্গা থেকে আলীকদম পর্যন্ত এই নদীপথ প্রায় 40 মাইল। এই নদীর দক্ষিণে আরও কয়েকটি নামী নদী আছে, যেমন কক্সবাজার, বাঁকখালী, রেজুখাল এবং নাফ নদী। নাফ নদী মায়ানমার ও বাংলাদেশ সীমান্তকে চিহ্নিত করেছে। এর মোহনা প্রায় 35 মাইল লম্বা ও 2 মাইল চওড়া। নদীর কারণে বাংলাদেশে অনেক বিল ও হাওর তৈরি হয়েছে। নদী যখন খাত বদল করে তখন পুরনো খাত বিল, হাওর বা জলাভূমিতে পরিণত হয়। সারা বাংলাদেশে হ্রদ, বিল ও হাওরের অভাব নেই। ছোট বড় মিলিয়ে এর সংখ্যা প্রায় 400। বাংলাদেশে নদীর মানচিত্র পাওয়া যায় কোম্পানির আমলে। 1757 সালে নবাব সিরাজউদ্দৌলার পতন হয়ে বাংলা ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে চলে যায়। কোম্পানির এক সামরিক অফিসার মেজর জেমস রেনেল 1764 থেকে 66 খ্রিস্টাব্দের এই সময়ে নদী ও ভূমির জরিপ শুরু করেন। তারপর তৈরি করেন মানচিত্র। এটাই বাংলার প্রথম বিজ্ঞানসম্মত উপায়ে তৈরি মানচিত্র। এই মানচিত্রে নদীগুলোর যে অবস্থান ছিল তার সঙ্গে আজকের মানচিত্র মিলিয়ে নিলে বোঝা যাবে
200 বছর আগে নদীগুলো কোথায় ছিল? যেমন আজকের যমুনা 1787 আগে কোনো অস্তিত্বই ছিল না তার। এই বছর তিস্তা আত্রাই থেকে আলাদা হয়ে যায় আর গঙ্গায় না পড়ে যমুনায়। মেজর রেনেল আরও একটা হিসেব দিয়েছেন যে এই সময় ছিল 30,000 মাঝি। বর্তমানে 5 লক্ষ নৌকো যাতায়াতের কাজে লাগে। নৌকোর সংখ্যা যদি 5 লক্ষ হয় তখন বোঝা যায় কত লোক এই কাজে জীবন কাটাচ্ছে। আমাদের নদীপথ প্রায় 4,500 মাইল। নৌকো, লঞ্চ ও জাহাজ এক বছরে মাল টানে প্রায় 50 লক্ষ টন, তারও ওপরে, এবং যাত্রী বহন করে প্রায় 2 কোটি। নদীর দেশ বলে বাংলাদেশে সেতুর অভাব নেই। বর্তমানে যমুনা নদীর ওপর অবস্থিত সবচেয়ে বড় সেতু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেতু, যা যমুনা সেতু নামেও বিখ্যাত। দ্বিতীয় বড় সেতু হলো পাকশিতে সারা সেতু বা হার্ডিঞ্জ ব্রিজ। এর পাশে পাকা সেতুও তৈরি হয়েছে। ভৈরবে ষষ্ঠ জর্জ বা ভৈরব সেতু, এর পাশে রয়েছে পাকা সেতু। কালুরঘাটে কর্ণফুলীর ওপর 2টো সেতু, সুরমা নদীর ওপর কিন ব্রিজ, পুরাতন ব্রহ্মপুত্রের ওপরও সেতু আছে ময়মনসিংহ শহরের পাশে। ছোট বড় আরও প্রায় 1000 সেতু আছে বাংলাদেশে। স্বাধীনতা যুদ্ধের সময় বেশিরভাগ সেতু ধ্বংস হয়ে যায়, এখন আবার সব তৈরি করা হয়েছে। তাছাড়া বেশ কিছু নতুন সেতুও হয়েছে, যেমন আরিচাঘাট যেতে পারে মিরপুর, নয়ারহাট ও তরাঘাটের ওপর সেতু। বুড়িগঙ্গার ওপর হয়েছে 2টি সেতু। বর্তমানে ঢাকা শহর ওপারে এগিয়ে যাচ্ছে, আর যমুনা সেতু উত্তরবঙ্গ যেতে বিশেষ সুবিধা করে দিয়েছে। এই সেতু প্রায় 5 মাইল দীর্ঘ। পৃথিবীর বৃহত্তম সেতুগুলোর মধ্যে এর অবস্থান 11 নম্বর। এই সেতু খুব বড় অবদান রেখেছে। অনেক কাঁচা তরিতরকারি এখন সহজে রাজধানী ঢাকার বাজারে পাওয়া যাচ্ছে, আগে যা পাওয়া যেত না। অনেক সময় রাখার অভাবে ফসল নষ্ট হয়ে যেত। বিশেষ করে রাজশাহীর আম এখন দিনে দিনে ঢাকায় চলে আসে, সব আম টাটকা থাকে। বৃষ্টি ও নদীর জন্য বাংলাদেশে বন্যা একটা নিত্যকার ঘটনা। প্রায় প্রতি 5-6 বছরে একটি এরকম বড় ধরনের বন্যা হয়ে থাকে। মানুষের দুঃখ কষ্টের তখন সীমা থাকে না। বন্যা অবশ্য পলি ফেলে জমির উর্বরতা বাড়ায়। নদী আমাদের জল সম্পদের অন্যতম প্রধান অংশ। যে কোনো দেশের জন্য এটি একটি আশীর্বাদ। কৃষির জন্য সবচেয়ে প্রধান দরকারি উপাদান হলো জল। সেই জল সম্পদে বাংলাদেশ খুব ধনী। খরা ও মরু আবহাওয়া থেকে এইসব নদী আমাদের রক্ষা করেছে। নদী দেশের সব ময়লা ধুয়ে নিয়ে যাচ্ছে সমুদ্রে। তাই বলে নদীতে ময়লা ফেলা উচিত নয়, তাহলে নদী দূষিত হয়ে মাছ মারা যাবে, পরিবেশ হবে দূষিত, আমাদের স্বাস্থ্যের উপর এর প্রভাব পড়বে। নদী আমাদের আরেকটি মূল্যবান সম্পদ দেয়, তা হলো মাছ। কত রকমের মাছ পাওয়া যায় নদীতে। পদ্মার ইলিশ সবার রসনাকে তৃপ্ত করে। ইলিশ সমুদ্রের মাছ, কিন্তু ডিম পাড়ার জন্য আসে নদীতে, তখন জেলেরা ইলিশ ধরে। এছাড়া চিংড়ি মাছ আমাদের অন্যতম প্রধান বৈদেশিক মুদ্রা আয়ের উৎস। বাংলাদেশের রুই, কাতলা, আর ও বোয়াল মাছ নদীতে পাওয়া যায়। এছাড়া আরও নানা ধরনের ছোট মাছ আছে নদীতে। নদী একটি দেশের জন্য আশীর্বাদ। প্রাচীন ও মধ্যযুগে নদী বাংলাদেশের প্রতিরক্ষায় বিশেষভাবে সাহায্য করেছে। বাইরের শত্রুরা এত নদী ডিঙিয়ে ঢুকতে পারত না। সুলতানি আমলে, মানে 1338 থেকে 1538 খ্রিস্টাব্দ, এই নদীর জন্য বাংলাদেশ ছিল স্বাধীন রাজ্য। নদী আমাদের দেশকে পাহারা দিয়ে রেখেছিল। নদী ছাড়াও বাংলাদেশে আছে অসংখ্য খাল। এই খাল আর কিছু নয়, বৃষ্টির জল নদীতে বয়ে নিয়ে যাবার জন্য নালা। এই খাল জল নিয়ে যাচ্ছে নদীতে। বাংলাদেশের এইসব খাল মাছের আবাস। খালে অসংখ্য লোক স্নান করে, যাতায়াত তো আছেই। তাছাড়া শুখা মৌসুমে এইসব খালের জল চাষের কাজে লাগানো হয়। এসব খাল যদি গভীর করে কেটে জল নামিয়ে রাখা যায়, তাহলে চাষের অনেক সুবিধা হবে। নদী বাংলাদেশের শিল্প সংস্কৃতিকে বিপুলভাবে প্রভাবিত করেছে। নদী নিয়ে হয়েছে কত গান, কাহিনী, চিত্রকলা, এমনকি চলচ্চিত্রও হয়েছে। রবীন্দ্রনাথের ওগো নদী আপন বেগে পাগল পাড়া, নজরুলের পদ্মার ঢেউরে নদী নিয়ে বিখ্যাত গান। লোকগীতির একটা বড় অংশ জারি সারি ভাটিয়ালি এই নদীকে কেন্দ্র করি। রূপালী নদীরে রূপ দেখা তোর হইয়াছি পাগল, নদী নিয়ে বিখ্যাত গান। নদীকে নিয়ে উপন্যাসও কম রচিত হয়নি। সৈয়দ ওয়ালিউল্লাহর কাদো নদী কাদো, অদ্বৈতমল্ল বর্মণের তিতাস একটি নদীর নাম, মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি, হুমায়ুন কবিরের নদী ও নারী সব বিখ্যাত উপন্যাস। এইসব কাহিনীর বেশ কিছু চলচ্চিত্রও হয়েছে। জয়নুল আবেদিনের গুণটানা বা মহাজনী নৌকো এই নদীরই দৃশ্য।
বুড়িগঙ্গার পাড়ে অবস্থিত সদরঘাট নিয়ে অনেক জলরং চিত্র রচিত হয়েছে। শিশু চিত্রাঙ্কনের প্রধান বিষয়ই হলো নদী। কত ব্যবসায়ী প্রতিষ্ঠান ও সমিতি, এদের নাম যে নদীর নামে তারই আত্মা নেই। এভাবে নদী আমাদের সমাজ, সংস্কৃতি, জীবনকে হাজারভাবে প্রভাবিত করে চলেছে, যা বলে শেষ করা যাবে না।